প্রিয় দর্শক, আজ আমরা এমনই একটি গল্প শুনতে যাচ্ছি যা আপনার চিন্তা ভাবনার পদ্ধতি বদলে দেবে। আজকের বিষয় হলো গৌতম বুদ্ধ দ্বারা বর্ণিত দারিদ্র্য থেকে মুক্তির সেই গোপন পথগুলি যা ধনী ব্যক্তিরা কখনোই কাউকে বলেন না। আমাদের মধ্যে অনেকেই দিনরাত পরিশ্রম করে রক্ত ঘাম এক করে ফেলে, তবুও তাদের হাত সবসময় খালি থাকে। তারা ভাবে যে তাদের ভাগ্যে এমন কি অভাব আছে যে দেবী লক্ষ্মী তাদের প্রতি রুষ্ট থাকেন। তাদের মনে হয় যে হয়তো তাদের ভাগ্যে সুখ লেখাই নেই। কিন্তু এর সমাধান আমাদের চিন্তা এবং আমাদের কর্মের মধ্যেই লুকিয়ে আছে। আর আজকের এই গল্পটি সেই লুকানো সমাধানকে উন্মোচন করবে। সন্তোষপুর নামে এক ছোট্ট গ্রামে মোহন নামে এক কৃষক পুত্র বসবাস করত, যার হাতে জাদু ছিল, কিন্তু তার পকেটে এক পয়সাও ছিল না। তার হাতে লাগানো বীজ এমন ফুল ফোটাতো যেন স্বর্গ থেকে নেমে এসেছে, কিন্তু তার নিজের জীবন কাঁটায় ভরা ছিল। কিন্তু ভগবান বুদ্ধ তার পুরো জীবন বদলে দেয়, তা আজ আমরা জানব। আপনারাও যদি বুদ্ধির মতাদর্শে জীবন বদলাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখবেন আপনাদেরও জীবন বদলে যাবে। তাহলে চলুন অনুপ্রেরণামূলক এই গল্পটি শুরু করি। অনেক দিন আগের কথা, উঁচু পাহাড়ের কোলে একটি ছোট্ট অত্যন্ত সুন্দর গ্রাম ছিল, যার নাম ছিল সন্তোষপুর। গ্রামের পাশ দিয়ে মিষ্টি জলের একটি নদী বয়ে যেত এবং চারিদিকে সবুজ ক্ষেত এমন লাগতো যেন পৃথিবী সবুজ চাদরে মুড়ে রেখেছে। এখানকার মানুষ ছিল খুব সরল, তাদের চাহিদা কম ছিল এবং তাদের ছোট্ট পৃথিবীতে খুব খুশি ছিল। এই গ্রামে মোহন নামে এক যুবক বাস করত। মোহন ছিল এক গরিব কৃষকের একমাত্র ছেলে। তার পিতা জীবনলাল যদিও তার ধন সম্পদ ছিল না, কিন্তু তার কাছে এমন জ্ঞান ছিল যা বড় বড় বইয়ে পাওয়া যায় না। তিনি মাটিকে চিনতেন, তিনি বাতাসের গতি দেখে বলে দিতে পারতেন কখন বৃষ্টি হবে এবং বীজ দেখে বলে দিতে পারতেন ফসল কেমন হবে। জীবনলাল মোহনকে খুব ভালোবাসতেন। তিনি প্রায় মোহনকে তার সাথে খেতে নিয়ে যেতেন এবং কাজ করতে করতে তাকে জীবনের বড় বড় কথা শোনাতেন। তিনি মাটির একটি ঢেলা তুলে মোহনের হাতে রেখে বলতেন, দেখো পুত্র, এটা শুধু মাটি নয়, এটা আমাদের মা, এটা আমাদের পেট ভরায়, আমাদের জীবন দেয়। যদি তুমি সম্পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে এর সেবা করো তবে এটা একটা তোমার ঝুলি কখনোই খালি রাখবে না। মোহন তার বাবার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনত। তার মা শারদাও খুব স্নেহময়ী মহিলা ছিলেন। তিনি বলতেন, পুত্র, তোমার হাতে জাদু আছে, তুমি যে কাজকে ছুঁয়ে দাও সেটাই হেসে ওঠে। আর এটা সত্যই ছিল। মোহনের হাতে সত্যিই কোনো দিব্য শক্তি ছিল। সে যে ম্লান গাছকে জল দিত তাতে নতুন প্রাণ ফিরে আসত। সে যে অনুর্বর জমিতে লাঙল চালাতো সেটাই সোনা ফলতে শুরু করত। তার ক্ষেতে জন্মানো ফসলের দানা সবসময় মোটা ও উজ্জ্বল হতো এবং তার লাগানো গাঁদা গোলাপ ফুলের সৌন্দর্য ও সুগন্ধের পুরো এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। লোকেরা বলতো যে মোহন গাছের সাথে কথা বলে, তাদের ভাষা বোঝে, আর জীবন দারিদ্র্যে কাটছিল। কিন্তু মা বাবার ভালোবাসা এবং নিজের কাজ থেকে পাওয়া সন্তুষ্টি তাকে কখনো দুঃখ পেতে দেয়নি। কিন্তু বলে না, সময়ের চাকা সবসময় একরকম ঘোরে না। যখন মোহনের বয়স মাত্র 20 বছর, গ্রামে এক ভয়াবহ রোগ ছড়িয়ে পড়ল। সেই মহামারী অনেক বাড়ির প্রদীপ নিভিয়ে দিল এবং মোহনের মাথা থেকেও তার মা বাবার ছায়া কেড়ে নিল। 1 সপ্তাহের মধ্যেই সে এই পৃথিবীতে একেবারে একা হয়ে গেল। তার ছোট্ট কুঁড়ে ঘরটি এখন যেন তাকে কামড়াতে দৌড়াতো। খেতে কাজ করতেও তার মন লাগতো না। তার কাছে তার বাবার শেখানো দক্ষতা ছিল, কিন্তু এখন সেই দক্ষতাকে প্রশংসা করার মতন কেউ ছিল না। ধীরে ধীরে তার আর্থিক অবস্থা খুব খারাপ হতে লাগলো। গ্রামের লোকেরা
যারা আগে তার বাবা মার সম্মান করত, এখন তার সুযোগ নিতে শুরু করলো। কেউ তার ফসলের অর্ধেক দাম দিয়ে চলে যেত, তো কেউ ধার নিয়ে ফেরত দেওয়ার নামই নিত না। মোহনের মন খুব দুঃখী ছিল, কিন্তু সে স্বভাবত এত সরল ছিল যে কারো সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলতে পারত না। অনেক রাত এমন কাটত তার ঘরে উনুন জ্বলত না। সে শুধু একটু জল পান করে এবং তার মা বাবার ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ত। তার চোখের স্বপ্ন এখন চোখের জলে ভেসে গিয়েছিল। সেই গ্রামের অন্য প্রান্তে এক খুব ধনী এবং মহালোভী শেঠ থাকত, যার নাম ছিল গোলাপচাঁদ। শেঠ গোলাপচাঁদের প্রাসাদ গ্রামের মাঝখানে কোনো রাক্ষসের জলের মতন খোলা থাকত। তার সম্পদের দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল, কিন্তু তার কৃপণতা এবং নিষ্ঠুরতার গল্প তার চেয়েও বেশি বিখ্যাত ছিল। তার সম্পদে এত অহংকার ছিল যে সে গরিব ও কৃষকদের নিজের জুতোর ধুলোর সমানও মনে করত না। সে বিশ্বাস করত যে টাকার জোরে পৃথিবীর প্রতিটি সুখ এবং প্রতিটি মানুষকে কেনা যায়। একদিন শেঠ গোলাপচাঁদের স্ত্রী তার প্রাসাদের পেছনে পড়ে থাকা এক বিশাল অনুর্বর জমি নিয়ে অভিযোগ করলেন। তিনি বললেন, এই অনুর্বর জমি আমাদের বিলাসবহুল প্রাসাদের উপর একটি দাগের মতন লাগে। আমি চাই এখানে এমন একটি সুন্দর বাগান হোক যা দেখে রাজ্যের রানীও ঈর্ষান্বিত হন। শেঠ তার স্ত্রীর কথা মেনে নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সেখানে এমন একটি বাগান তৈরি করবেন যা আজ পর্যন্ত কোনো রাজা মহারাজারাও করেননি। তাতে পৃথিবীর সবচেয়ে বিরল এবং মূল্যবান ফুল ফুটবে, যার জন্য বীজ বিদেশ থেকে আনা হবে। তার একজন ভৃত্য, যিনি মোহনের দক্ষতার কথা জানতেন, ভয়ে ভয়ে তাকে মোহনের নাম প্রস্তাব করলেন। ভৃত্য বলল, শেঠজি, গ্রামের জীবনলালের ছেলে মোহন আছে। তার হাতে ভগবানের দেওয়া বর আছে। সে পাথরেও ফুল ফোটাতে পারে। সে যেমন বাগান তৈরি করতে পারে, তেমনটা পুরো এলাকায় আর কেউ পারে না। শেঠ গোলাপচাঁদ তার মোটা ঘাড় ঘুরিয়ে অহংকার করে বললেন, একজন সামান্য কৃষকের ছেলে, ডাকো তাকে, দেখি তো তার হাতে মাটি আছে নাকি জাদু। মোহনকে শেঠের প্রাসাদ থেকে ডাকা হলো। যখন সে সেই বিশাল ফটকের ভেতরে ঢুকল, তখন প্রাসাদের ঝলমলে সাজ দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। সবকিছু সোনা রূপা দিয়ে মোড়া মনে হচ্ছিল। শেঠ গোলাপচাঁদ একটি বড় মখমলের সোফায় বালিশের ওপর আধশোয়া হয়ে হুঁকো টানছিলেন। তিনি মোহনকে তার জীর্ণ পোশাকে মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে দেখলেন যেন কোনো নোংরা জিনিস দেখছেন। তারপর তিনি তাচ্ছিল্যপূর্ণ হাসি হেসে বললেন, তো তুই সেই মালি? আরে তোর পোশাক থেকে তো দুর্গন্ধ আসছে। তুই আর ফুলের কদর কি বুঝবি? মোহন এই অপমানে শিউরে উঠল, কিন্তু নিজের দারিদ্র্যের কারণে চুপ করে রইল। সে মাথা নিচু করে বলল, শেঠজি, দক্ষতা পোষকের মুখোপেক্ষী হয় না। আপনি কাজ বলুন। শেঠ তাকে তার বাগানের চমকালো পরিকল্পনা জানালেন। তিনি বললেন, আমাদের প্রাসাদের মধ্যে এমন একটি বাগান চাই যা দেখে লোকেদের চোখ ছানা বড়া হয়ে যাবে। তাতে তোমাকে নীল গোলাপ, কালো পদ্ম এবং রংধেনুর রঙে গাঁদা ফোটাতে হবে। বলো পারবে? আর মজুরি কি নেবে সেটাও বলো। মোহনের ম্লান মনে আশায় এক ঝলক দেখা দিল। এত বড় কাজ যদি সে পেয়ে যায়, তাহলে তার সব দারিদ্র দূর হয়ে যাবে। সে মনে মনে হিসাব করল যে বিরল বীজ এবং সারে কত খরচ হবে এবং তার মাসব্যাপী পরিশ্রমের কি মূল্য হবে। তারপর সে ভয়ে ভয়ে বলল, শেঠজি, এই কাজ অনেক বড় এবং এতে অনেক পরিশ্রমও আছে। আমি এর জন্য 500 স্বর্ণ মুদ্রা নেব। 500 স্বর্ণ মুদ্রার নাম শুনেই শেঠ এমনভাবে হো হো করে হেসে উঠল যেন সে কোনো বিরাট কৌতুক শুনছে। তার মোটা পেট দুলতে লাগলো। সে তার জায়গা থেকে উঠে মোহনের কাছে এসে তার চোখে চোখ রেখে বলল, 500 মুদ্রা? আরে ও কৃষকের ছেলে, তোর 7 পুরুষও এত টাকা একসঙ্গে কখনো দেখতে পাবে না। তুই মাটি খোঁড়ার আর জল দেওয়ার জন্য এত টাকা চাইবি? শোন,
আমি তোকে এই কাজের জন্য 50 স্বর্ণ মুদ্রা দেব, একটিও বেশি নয়। কাজ করতে হলে কর, আর না হলে এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যা। তোর মতো 2 পয়সার কৃষক আমার প্রাসাদের বাইরে রোজ ভিক্ষা করতে আসে। মোহনের মুখ লজ্জা ও অপমানে লাল হয়ে গেল। 50 স্বর্ণ মুদ্রা তো সেই কাজের জন্য তার পরিশ্রমের অপমান ছিল। শুধু ভালো বীজ কিনতেই তার চেয়ে অনেক বেশি খরচ হয়ে যেত। সে না করার জন্য মুখ খুলতে সে তার তর্জনী তুলে তাকে ধমকে বলল, আর একটি কথা কান খুলে শোনে নে, যদি বাগান আমার মনের মতো না হয় বা একটিও ফুল কম ফোটে, তাহলে এই 50 মুদ্রাও ভুলে যাবি। উল্টো চামড়া তুলে এই বাগানের সারের জায়গায় পুঁতে দেব। মোহনের চোখে জল এসে গেল। এটা তার শিল্পকলার নয়, তার দারিদ্রতার চুক্তি ছিল। সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে ফিরে যেতে লাগলো। তার আত্মসম্মান তাকে এই কাজ করার অনুমতি দিচ্ছিল না। তখনই তার কানে তার পিতা জীবনলালের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, যিনি প্রায় বলতেন, পুত্র, কোনো কাজ ছোট হয় না এবং পরিশ্রমী মানুষের কখনো হার হয় না। সত্যিকারের হার তো তখনই হয় যখন মানুষ লড়াই করার আগে সাহস ছেড়ে দেয়। মোহনের পা থমকে গেল। সে ভাবল, হয়তো এটাই আমার ভাগ্যের শেষ পরীক্ষা, হয়তো এটাই আমার ভাগ্য বদলানোর একমাত্র সুযোগ। যদি আমি এই কাজটা আমার পুরো প্রাণপণ দিয়ে করি এবং সেটের পছন্দ হয়, তাহলে হয়তো সে খুশি হয়ে কিছু বেশি টাকা দিতে পারে। আর যদি নাও দেয়, তবু অন্তত গ্রামে আমার নাম তো হবেই যে আমি সেটের বাগান তৈরি করেছিলাম। সে ঘুরে সেটের দিকে তাকালো এবং চাপা গলায় বলল, ঠিক আছে সেটজি, আমি আপনার শর্ত মানছি, তবে আমারও একটি শর্ত আছে। যতক্ষণ বাগান পুরোপুরি তৈরি না হয়, আপনি বা আপনার কোনো লোক সেখানে আসবেন না। আপনি তখনই দেখবেন যখন আমি নিজে আপনাকে ডাকতে আসব। সেটের চোখে বিজয়ের নিষ্ঠুর হাসি খেলে গেল। তার মনে হলো সে একজন ক্ষুধার্ত এবং অসহায় মানুষকে নিজের শর্তে মাথা নোয়াতে বাধ্য করেছে। সে বলল, ঠিক আছে, আমি রাজি, যা, আজ থেকে কাজ শুরু করে দে। মোহন তার অন্ধকার কুড়ে ঘরে ফিরে এলো। সেদিন রাতে তার ঘুম এলো না। সে তার অবশিষ্ট সঞ্চয় এবং তার মায়ের দেওয়ার উপর 2টি কড়া বিক্রি করে বিরল প্রজাতির বিরল বীজের ব্যবস্থা করল। এবং তারপর পরের দিন থেকে শুরু হলো তার কঠোর তপস্যার পালা। সে সূর্য ওঠার আগেই বাগানে পৌঁছে যেত এবং চাঁদ ওঠার পর পর্যন্ত কাজ করত। সে দিন ভুলে গেল, রাত ভুলে গেল, খাওয়া দাওয়া ভুলে গেল। তার চোখে শুধু একটাই উন্মাদনা ছিল, একটাই স্বপ্ন ছিল, সেই অনুর্বর জমিতে স্বর্গের এক টুকরো নামিয়ে আনা। সে প্রথমে জমি থেকে নুড়ি পাথর পরিষ্কার করল, তারপর তাতে নদীর আনা উর্বর মাটি এবং গোবর সার মেশালো। সেই নিজের হাতে উর্বর মাটি তৈরি করল এবং তাতে আদর করে বীজ বুনল। সে গাছের সাথে এমনভাবে কথা বলতো যেন কোনো মা তার সন্তানের সাথে কথা বলে। সে তাদের জন্য গান গাইত, তাদের গল্প শোনাতো। সে তার সমস্ত দুঃখ, তার সমস্ত আশা, তার সমস্ত দক্ষতা সেই মাটিতে মিশিয়ে দিয়েছিল। মাস পেরিয়ে গেল, ঋতু বদলে গেল। মোহনের শরীর রোদ ও পরিশ্রমে কালো হয়ে গিয়েছিল। তার পোশাক ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং তার কোমল হাতে পাথরের মতো অমসৃণ গর্ত পড়ে গিয়েছিল। কিন্তু যখন 6 মাস পর সে তার বাগানের দিকে শেষবারের মতন তাকালো, তখন তাকে দেখে তার সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা এক মুহূর্তে উধাও হয়ে গেল। সেটা কোনো বাগান ছিল না, সেটা ছিল পৃথিবীতে নেমে আসা এক টুকরো স্বপ্ন। হাজার হাজার রঙিন অজানা ফুল এমনভাবে ফুটেছিল যেন কেউ মাটিতে রংধেনু বিছিয়ে দিয়েছে। তাদের মিষ্টি সুগন্ধ বাতাসে মিশে পুরো পরিবেশকে পবিত্র করে তুলেছিল। প্রজাপতিরা নাচছিল এবং ভ্রমরা গুনগুন করছিল। মোহনের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল। সে দৌড়ে শ্রেত গোলাপচাঁদকে ডাকতে গেল।
শেঠ তার অহংকারী বন্ধু এবং সেবকদের পুরো বাহিনী নিয়ে বাগান দেখতে এলো। যেই সবাই বাগানে পা রাখলো, এক মুহূর্তের জন্য সেখানে নীরবতা নেমে এলো। প্রত্যেকের চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে সেই অদ্ভুত সৌন্দর্য দেখছিল। কারো মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, শুধু গভীর শ্বাস প্রশ্বাস এবং বাহ বাহ মৃদু শব্দ শোনা যাচ্ছিল। শেঠ গোলাপচাঁদও বাগান দেখল। এক মুহূর্তের জন্য সেও নিজের জ্ঞান হারিয়ে ফেলল। সে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে এই জমিকে অনুর্বর মনে করত সেটা এত সুন্দর হতে পারে। কিন্তু পরের মুহূর্তেই তার ভেতরের লোভী ও ঈর্ষার্থিত শয়তান জেগে উঠল। সে ভাবল, আর আমার বন্ধুরা কি ভাববে যে গোলাপচাঁদ একজন গরিবের কাছে এত প্রভাবিত হয়েছে? না, আমি আমার সম্মান কমাতে পারি না। সে তৎক্ষণাৎ তার মুখ কঠোর করে নিল এবং এমনভাবে হাঁটতে লাগলো যেন কোনো ভুল খুঁজছে। তারপর সে একটি কালো পদ্ম ফুলের কাছে থেমে চিৎকার করে বলল, এটা কি? এই ফুলের একটি পাপড়ি অন্য পাপড়িগুলির চেয়ে সামান্য ছোট কেন? আরে তুই ঠিকভাবে কাজও করতে পারিস না নাকি? 500 স্বর্ণ মুদ্রা চাইতে এসেছিলিস, তুই তো আমার মূল্যবান বিদেশি বীজও নষ্ট করেছিস। মোহন হতবাক হয়ে গেল। সে বলল, শেঠজি, এটা তো প্রাকৃতিক। প্রতিটি ফুল, প্রতিটি পাতা একরকম হতে পারে না, এতে কোনো ত্রুটি নেই। কিন্তু শেঠ তো সিদ্ধান্ত নিয়ে এসেছিল। সে আরো জোর চিৎকার করতে লাগলো, চুপ থাক, আমার সামনে মুখ চালাচ্ছিস? তোর এত সাহস? তুই আমার কাজ নষ্ট করেছিস, তুই আমার স্বপ্ন ভেঙেছিস। আমি তোকে একটা ফুটো পয়সাও দেব না। মোহনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার 6 মাসের দিনরাতের পরিশ্রম, তার সমস্ত আশা এক মুহূর্তে কাঁচের খেলনার মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে হাত জোর করে কাকুতি মিনতি করে বলল, শেঠজি, এমন অন্যায় করবেন না, ভগবানের জন্য এমন করবেন না। আমি আমার রক্ত ঘাম এক করে এই মাটিকে সেচ করেছি। আপনি চাইলে রাজ্যের সবচেয়ে বড় উদ্যান বিশেষজ্ঞকে ডেকে দেখাতে পারেন। যদি তিনি এতে একটিও ত্রুটি খুঁজে পান, তাহলে আমি বিনা পয়সায় এখান থেকে চলে যাব। শেঠের ক্রোধ আরো বেড়ে গেল। সে তার লাঠিয়ালদের ডাকলো, আরে শুনছিস কি? এই ভিখারিকে এখান থেকে বের করে দে এবং এর পুরো বাগানটাকে তছনছ করে দে। একটিও গাছ দাঁড়িয়ে থাকা দেখতে চাই না। আমি এই অশুভ বাগানকে আমার প্রাসাদের ওপর একটি কলঙ্কের মতো থাকতে দেব না। লাঠিয়ালরা মোহনকে পশুর মতন টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করল। মোহন মাটিতে পড়ে গেল, কিন্তু তার চোখ সেই বাগানের দিকে তাকিয়েছিল, যাকে সে তার সন্তানের মতো লালন পালন করেছিল। তার চোখের সামনে লাঠিয়ালরা সেই সুন্দর ফুলগুলিকে তাদের ভারী জুতো দিয়ে পিষতে লাগলো, গাছগুলিকে উপড়ে উপড়ে ফেলতে, ছুঁড়ে ফেলতে লাগলো। প্রতিটি ভাঙা ডালের সাথে মোহনের মনে হচ্ছিল যেন তার নিজের হাড় ভাঙছে। তাকে ধাক্কা মেরে প্রাসাদ থেকে বাইরে ছুঁড়ে ফেলা হলো। লোকেরা তার উপর হাসছিল। সে অপমান এবং অসহনীয় দুঃখের বোঝায় চাপা পড়ে টলমলে পায়ে তার কুঁড়ে ঘরের দিকে হেঁটে গেল। সেদিন রাতে মোহন তার কুঁড়ে ঘরে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল যে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই নেই। তার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেছিল। তার কাছে না টাকা ছিল, না সম্মান। তার মা বাবার কথা মনে পড়ছিল। তার মনে হলো যে এই জীবন এখন একটি বোঝা হয়ে গেছে, যে সে তার বইতে পারছে না। এই সব ভাবতে ভাবতে সে ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বাইরে ঘন জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের ওপারে একটি উঁচু পাথরের টিলা ছিল, যাকে লোকেরা মুক্তিশিলা বলতো। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে সেই টিলা থেকে ঝাঁপিয়ে পড়ে তার দুঃখী জীবনের ইতি টানবে। জঙ্গল ছিল অত্যন্ত ঘন এবং ভয়ঙ্কর। চাঁদের আলো তখনও ঝলমল করছিল, কিন্তু ঘন গাছের কারণে তখনও মাটিতে অন্ধকার ছায়া ছিল।
কাঁদতে কাঁদতে এবং হোঁচট খেতে খেতে মোহন জঙ্গলের অনেক ভেতরে চলে গেল। সে একটি ঝর্ণার কাছে পৌঁছালো এবং ক্লান্ত হয়ে একটি বড় পাথরের উপর বসে পড়ল। ঝর্ণার জলের শব্দ তার মনের ভেতরের কোলাহলকেও শান্ত করতে পারছিল না। সে চোখ বন্ধ করল এবং যেই উঠে এগিয়ে যেতে যাচ্ছিল, সে তার খুব কাছে কারো উপস্থিতি অনুভব করল। সে ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখল যে তার সামনে অল্প দূরত্বে একটি গৌরিক বসন পড়া কে যেন দাঁড়িয়ে আছে। সেই দিব্য মানবটিকে দেখে এক মুহূর্তের জন্য মোহন তার সমস্ত দুঃখ, সমস্ত ভয় ভুলে গেল। সে কেবল পলকহীনভাবে তাকে দেখতেই রইল। তখনই সেই মানব একটি অত্যন্ত শান্ত, গভীর এবং মধুর কণ্ঠে বলল, কেন তুমি তোমার এই অমূল্য জীবনকে শেষ করতে উদ্যত হয়েছ? মোহন সেই মহাত্মাকে প্রশ্ন করলেন, আপনি কে? সেই মহাত্মা উত্তর দিলেন, আমি মহাত্মা বুদ্ধের শিষ্য আনন্দ। আমি এই পথ ধরেই গুরুদেবের আশ্রমের দিকে অগ্রসর হচ্ছিলাম। তোমার জীবনের পীড়া আমাদের মহান গুরুদেব অবশ্যই সমাধান করতে পারবেন। তুমি আমার সাথে চলো, আমাদের গুরুদেব মহাত্মা বুদ্ধকে দর্শন করো। তিনি আরো বললেন, তিনি তোমার পীড়াময় জীবনকে সঠিক মার্গ দেখাবেন। মোহন বললেন, আমার জীবনের প্রতি আর কোনো মোহ নেই। এই পৃথিবীর মানুষজন এখন আমার কাছে মিথ্যে। এই নরক জীবন আমি আর রাখতে চাই না। এই বলে মোহন উঁচু টিলার দিকে এগোতে লাগলো। আনন্দ বললেন, মনুষ্য জীবন একেবারে আছে। ভগবান রাম, ভগবান কৃষ্ণ এই মনুষ্য জীবনে অনেক পীড়া সহ্য করেছেন, আর তুমি তোমার জীবনের সমস্যার সমাধান না করে শেষ করতে চাইছো। জীবন যতটা কঠিন মনে করেছ, জীবন ততটা কঠিন নয়। সমস্যা সাময়িক, আর সময়ও পরিবর্তনশীল। সময় পরিবর্তিত হলে তোমার জীবনও সুখময় হওয়ার সম্ভাবনা আছে। এবার মোহন কথাগুলোর গভীরতা বুঝতে পারল। দৌড়ে এসে সে আনন্দের চরণে লুটিয়ে পড়ল। আনন্দ মোহনকে উঠিয়ে আলিঙ্গন করে বললেন, আমার চরণে নয়, বুদ্ধের চরণে নিজেকে উৎসর্গ করো। তিনি তোমার জীবন প্রশস্ত করবেন। আনন্দ মোহনের হাত ধরে গুরুদেবের আশ্রমের দিকে রওনা হওয়ার নির্দেশ দিলেন। তারা দুজনে আশ্রমের দিকে অগ্রসর হলেন। অতঃপর তারা আশ্রমে পৌঁছালেন। দেখলেন মহাত্মা বুদ্ধ ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। আনন্দ মোহনকে বুদ্ধের সামনে বসিয়ে শান্ত থাকতে বললেন। কিছুক্ষণ পর বুদ্ধ ধ্যানভগ্ন করে বললেন, বলো বৎস, তোমার জীবন এত বৃত্তৃষ্ণাময় কেন? মোহন বুদ্ধকে প্রণাম নিবেদন করে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। বুদ্ধ শান্ত চিত্তে মৃদু হেসে মোহনের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি সত্যিকারের ঈশ্বর প্রদত্ত রত্ন। তুমি তোমার মূল্যায়ন সেটের মতো মানুষের সিদ্ধান্তের দ্বারা করছো। মোহন, তোমার আসল দুঃখের কারণ এটা নয় যে সেট তোমাকে টাকা দেয়নি। তুমি দুঃখী এই জন্য যে তুমি তোমার দক্ষতার মূল্যায়ন সেই সেটের চোখে করেছ। তুমি তোমার শিল্পকলার মূল্য সেই স্বর্ণমুদ্রায় বিচার করেছ, যা সেই লোভী সেটের কোষাগারে বন্ধ ছিল। যতক্ষণ তুমি তোমার মূল্যের প্রমাণপত্র অন্যদের কাছ থেকে চাইতে থাকবে, ততক্ষণ এই পৃথিবী তোমাকে এইভাবে ঠকাতে ও অপমানিত করতে থাকবে। মোহন চুপচাপ তার কথা শুনতে লাগলো। বুদ্ধের কণ্ঠে এমনই এক জাদু ছিল, এমনই এক দিব্য শান্তি ছিল, যা সরাসরি তার হৃদয়ের গভীরে প্রবেশ করছিল। বুদ্ধ আরো বলল, দারিদ্র কেবল ঝুলির অর্থ খালি হওয়ার নাম নয়। আসল দারিদ্র তো চিন্তার, সাহসের, আত্মবিশ্বাসের হয়। তুমি সেই সেটের চেয়ে 1000 গুণ বেশি ধনী, কারণ তোমার কাছে এমন এক অমূল্য ধন আছে যা পৃথিবীর কোনো শক্তি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর তা হলো তোমার দক্ষতা, তোমার হাতের জাদু। সেট টাকা দিয়ে বীজ কিনতে পারে, বড় বড় মালি কিনতে পারে, কিন্তু সে সেই ভালোবাসা এবং সেই একাগ্রতা কিনতে পারে না যা তুমি মাটিতে মেশাও।
মোহন কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, কিন্তু এই দক্ষতার কি লাভ গুরুদেব, যখন আমি এর দ্বারা দুবেলা রুটিও উপার্জন করতে পারছি না, যখন আমি আমার শিল্পকলার দ্বারা নিজের এবং আমার মা বাবার নাম উজ্জ্বল করতে পারছি না। বুদ্ধ বললেন, কারণ তুমি তোমার শিল্পকে বিক্রি করেছ, তার সাধনা করছো না। তুমি তাকে অর্থ উপার্জনের একটি মাধ্যম মনে করছো, যখন সেটা তোমার ভেতরের পরমাত্মার সাথে যুক্ত হওয়ার একটি পথ। যেদিন তুমি টাকার লোভে নয়, বরং তোমার আত্মার আনন্দের জন্য একটিও বীজ বুনবে, সেদিন দেখবে সম্পদ এবং খ্যাতি তোমার গোলাম হয়ে তোমার পেছনে পেছনে ঘুরবে। বুদ্ধ কিছুক্ষণ চুপ রইল, কিন্তু তার উজ্জ্বল চোখ মোহনের ভেতরের দিকে তাকিয়েছিল। তারপর তিনি বললেন, আমি তোমাকে দারিদ্র্যের এই দুষ্টিচক্র থেকে বেরিয়ে আসার 3টি গভীর রহস্য বলছি। এগুলি সেই রহস্য যা ধনী ও শক্তিশালী ব্যক্তিরা জানে, কিন্তু তারা কখনো কোনো গরিবকে এই কথা বলেন না। তারা চায় যে তুমি সবসময় মজুর হয়ে থাকো, যাতে তারা সব সময় তোমার মালিক হয়ে থাকে। আমার কথাগুলি তোমার মনে নয়, তোমার আত্মায় গেঁথে নাও। মোহন তার সমস্ত জ্ঞান হারিয়ে হাত জড়ো করে সেই দিব্য গুরুদেবের কথা শুনতে লাগলো। বুদ্ধ বললেন, প্রথম রহস্য হলো নিজের দক্ষতার সম্মান করো, টাকার নয়। যখন তুমি কোনো কাজ করো, তখন তাকে তোমার আত্মার সেরা নিবেদন মনে করো। এটা ভাবো না যে এই কাজের বিনিময়ে তুমি কত পাবে, এটা ভাবো যে এই কাজ করে তোমার আত্মা কত সুখ এবং কত সন্তুষ্টি পাবে। যখন তোমার কোনো কাজ শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছাবে, তখন তার মূল্য পৃথিবী আপনা আপনি নির্ধারণ করবে। সে তোমার বাগান নষ্ট করে দিয়েছে, কিন্তু এতে তোমার দক্ষতার মূল্য 1 পয়সাও কমেছে না। একটি সত্যিকারের হীরেকে কাদায় ফেলে দিলে সেটা পাথর হয়ে যায় না। ওঠো এবং সেই বাগানের চেয়েও সুন্দর একটি কিছু তৈরি করো, কিন্তু এবার কোনো লোভী সেটের জন্য নয়, নিজের আনন্দের জন্য তৈরি করো। তোমার কুঁড়ে ঘরের বাইরে এক টুকরো জমিতে শুধু একটি ফুল ফোটাও, কিন্তু সেই ফুল এমন হওয়া উচিত যাতে তোমার আত্মার সুগন্ধ থাকে। দ্বিতীয় রহস্য হলো নিজের মূল্য নিজেই নির্ধারণ করো, অন্যদেরকে এই অধিকার কখনোই দিও না। তুমি 50 স্বর্ণ মুদ্রার মতো অপমানজনক দানে রাজি হয়েছিলে, কারণ তুমি ভীত ছিলে, তুমি ক্ষুধার্ত ছিলে, তুমি হতাশ ছিলে। তুমি তোমার শিল্পকলা, তোমার আত্মসম্মান বিক্রি করে দিয়েছিলে। সবসময় মনে রাখবে, যে জিনিস খুব সহজে এবং সস্তায় পাওয়া যায়, পৃথিবী কখনো তার কদর করে না। যদি তোমার যোগ্যতার প্রতি অটুট বিশ্বাস থাকে, তাহলে তার সঠিক মূল্য চাইতে কখনো ভয় পেও না। যদি কেউ না দেয়, তাহলে একদিন অভুক্ত থেকো, কিন্তু তোমার আত্মসম্মানকে কখনো কারো পায়ে লুটিয়ে দিও না। যেদিন তুমি তোমার আসল মূল্য চিনতে পারবে, সেদিন এই পৃথিবীও তোমাকে চিনতে বাধ্য হবে। আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য হলো প্রকৃতির সাথে যুক্ত হও, কারণ সেটাই সমৃদ্ধির আসল এবং অনন্ত উৎস। এই জঙ্গল, এই পাহাড়, এই ঝর্ণা, এই গাছপালা, এই সব কিছু তোমাকে তা দিতে পারে যা কোনো সেটের কোষাগার তোমাকে কখনোই দিতে পারে না। যখনই তুমি হতাশ হবে, যখনই তোমার মনে হবে যে তুমি হারছ, তখন এখানে চলে এসো। এই বিশাল বৃক্ষদের সাথে কথা বলো, এই বয়ে যাওয়া জলের সঙ্গীত শোনো। তুমি এখান থেকে সেই অনুপ্রেরণা পাবে, সেই শান্তি পাবে এবং সেই নতুন শক্তি পাবে, যা তোমাকে যে কোনো চ্যালেঞ্জের সাথে লড়াই করার শক্তি দেবে। তোমার দক্ষতা প্রকৃতিরই তো একটি উপহার। যখন তুমি তার থেকে দূরে সরে যাও, তখন তোমার দক্ষতাও নির্জীব এবং প্রাণহীন হয়ে যায়। প্রকৃতি তোমাকে শেখাবে যে কিভাবে একটি ছোট্ট বীজ ধৈর্যের সাথে একটি বিশাল বৃক্ষ হয়ে ওঠে। সে তোমাকে কোনো প্রত্যাশা ছাড়াই দিতে শেখাবে। বুদ্ধের কথা শেষ হতেই মোহনের হৃদয়ে বাঁচার এক অদ্ভুত সোনালী আলো ছড়িয়ে পড়ল।
মোহনের এক মুহূর্তের জন্য মনে হলো যেন সে কোনো দীর্ঘ এবং সুন্দর স্বপ্ন দেখছিল। কিন্তু বুদ্ধির কথা তার কানে নয়, বরং তার আত্মায় চিরকালের জন্য গেঁথে গিয়েছিল। তার ভেতর থেকে হতাশা এবং মৃত্যুর ভয় উধাও হয়ে গিয়েছিল। সে জীবনের এক নতুন অর্থ পেয়েছিল, এক নতুন দিক নির্দেশনা পেয়েছিল। অন্তিমে বুদ্ধের চরণধূলি নিজের মাথায় ঠেকিয়ে জীবনের নতুন পথে হাঁটার জন্য বিদায় অনুমতি নিয়ে সেখান থেকে প্রস্থান করল। পথে সে সেই ঝর্ণার পবিত্র জলে মুখ ধুল এবং এক নতুন দৃঢ় সংকল্প নিয়ে তার কুঁড়ে ঘরের দিকে হেঁটে গেল। পরের দিন সকালে যখন মোহন ঘুম থেকে উঠল, তখন তার চোখে হতাশার অশ্রু নয়, বরং আত্মবিশ্বাসের এক নতুন ঝলক ছিল। সে জঙ্গলে গেল এবং সেখান থেকে কিছু বিরল ঔষধি গাছ এবং এক বিশেষ ধরনের মাটি নিয়ে এলো। সে তার কুঁড়ে ঘরের সামনে এক টুকরো জমি খুব যত্ন করে পরিষ্কার করল। সে সেই জমিকে তার তপস্যায় স্থান বানিয়ে নিল। সে কোথা থেকে যেন একটি অত্যন্ত বিরল এবং অনন্য পদ্মের একটি বীজ সেই মাটিতে পুঁতে দিল। এবার সে কারোর জন্য কাজ করছিল না, সে শুধু তার মনের আনন্দের জন্য, তার শিল্পে সর্বোচ্চ সাধনার জন্য সেই বীজকে বুনেছিল। সে ঘন্টার পর ঘন্টা সেই বীজের কাছে বসে ধ্যান করত। কয়েক সপ্তাহের এই নীরব সাধনার পর এক সকালে সেই ছোট্ট পুকুরে একটি অদ্ভুত নীল রঙের পদ্ম ফুটল। কোনো সাধারণ পদ্ম ছিল না, তার পাপড়ি থেকে হালকা নীল আলো বেরোচ্ছিল এবং তার সুগন্ধে এমন এক দিব্যতা ছিল যা মনকে মুগ্ধ করত। তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন আকাশ থেকে কোনো তারা ভেঙে মোহনের উঠানে এসে পড়েছে। সে সেই ফুলটি বিক্রি করল না, ভাঙলও না, শুধু তার কুঁড়ে ঘরের বাইরে তাকে প্রকৃতির কোলে ফুটতে দিল। গ্রামের লোকেরা যখন সেখান দিয়ে যেত, তখন সেই অলৌকিক নীল পদ্ম দেখে থমকে যেত। ধীরে ধীরে এই কথাগুলো আগুনের মতো পুরো গ্রাম এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ল। লোকেরা দূর দূরান্ত থেকে শুধু সেই একটি ফুল দেখার জন্য আসতে লাগলো। বলতো যে এই ফুলটি দেখলেই মনে অসীম শান্তি আসে এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। অন্যদিকে শেঠ গোলাপচাঁদের ধ্বংসপ্রাপ্ত বাগান এবং একটি পরিত্যক্ত ধ্বংসস্তূপের মতন লাগছিল। একদিন সেই রাজ্যের রানীর পরিক্রমা সন্তোষপুর গ্রাম থেকে যাচ্ছিল। রানী প্রকৃতিপ্রেমী এবং শিল্পের সত্যিকারের গুণগ্রাহী ছিলেন। যখন তিনি গ্রামের একটি সাধারণ কুঁড়ে ঘরের সামনে এত ভিড় দেখলেন, তখন কারণ জানার জন্য থামালেন। যেই তার নজর সেই অদ্বিতীয় নীল পদ্মের উপর পড়ল, তিনি নিজের জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি তার জীবনে দেশ বিদেশে অনেক সুন্দর বাগান দেখেছিলেন, কিন্তু এমন দিব্য এবং অলৌকিক ফুল তিনি আজ পর্যন্ত দেখেননি। তিনি গ্রামবাসীর কাছে সেই ফুল এবং তার মালিক সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন লোকেরা তাকে মোহনের পুরো গল্প শোনালেন, যে কিভাবে শের গোলাপচাঁদ এই গুণী শিল্পীর সাথে অন্যায় করেছিলেন এবং তার স্বর্গীয় বাগানকে ধ্বংস করে দিয়েছিল। সমস্ত গল্প শুনে রানীর চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। তিনি তৎক্ষণাৎ মোহনকে সম্মানের সাথে তার কাছে ডাকলেন এবং তার দক্ষতার ভূয়সী প্রশংসা করলেন। তারপর তিনি তার সৈন্যদের পাঠিয়ে শেঠ গোলাপচাঁদকে ডাকলেন। শেঠ যখন রানীর সামনে পৌঁছালো, তখন রানী কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, শেঠ, আমরা শুনেছি যে তোমার কাছে এই রাজ্যের সবচেয়ে সুন্দর বাগান ছিল। শেঠ মিথ্যা অহংকার করে বলল, হ্যাঁ মহারানী, কিন্তু একজন অযোগ্য এবং অলস মালি সেটা নষ্ট করে দিয়েছে। রানী গর্জন করে বললেন, চুপ কর মিথ্যেবাদী, লোভী এবং অধার্মিক মানুষ। তুমি একজন সত্যিকারের শিল্পী এবং তার শিল্পকলার ঘোর অপমান করেছ, যা ঈশ্বরের অপমান করার সমান। তোমার শাস্তি হলো যে তুমি এই মুহূর্তে এই গুণী কৃষকের পায়ে পড়ে তার কাছে ক্ষমা ভিক্ষে চাইবে এবং তার পরিশ্রমের 10 গুণ ক্ষতিপূরণ অর্থাৎ 5000 স্বর্ণমুদ্রা তাকে দেবে। শেঠ গোলাপচাঁদের অহংকার এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে রানীর পায়ে পড়ে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু রানী তার একটিও কথা শুনলেন না।
সেটকে ভরা ভিড়ের সামনে মোহনের কাছে ক্ষমা চাইতে হলো এবং তাকে 5,000 স্বর্ণ মুদ্রা দিতে হলো। রানী মোহনকে দক্ষতা এবং তার আত্মসম্মানে এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে পুরো রাজ্যের প্রধান উদ্যান পালন হিসাবে নিযুক্ত করলেন এবং তাকে রাজমহলের কাছে একটি সুন্দর বাড়ি ও জমি দিলেন। দেখতে দেখতে মোহনের খ্যাতি পুরো দেশে ছড়িয়ে পড়ল। বড় বড় রাজা মহারাজারা তার কাছ থেকে তার বাগানের সাজানোর পরামর্শ নিতে লাগলো। সে অনেক ধন এবং সম্মান অর্জন করল, কিন্তু এখন সে ধনের গোলাম ছিল না, সে তার শিল্পকলার সাধক ছিল। সে সন্তোষপুরে তার মা বাবার নামে একটি খুব বড় কৃষি ও কলা বিদ্যালয় খুলল, যেখানে সে গরিব কৃষক ও কারিগরদের সন্তানদের বিনামূল্যে তাদের দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দিত এবং সেই সাথে তাদের আত্মসম্মানের সাথে বাঁচতে শেখাত। এইভাবে মোহন প্রমাণ করে দিল যে সত্যিকারের সম্পদ সোনা রূপই নয়, বরং দক্ষতা, আত্মসম্মান এবং প্রকৃতির সাথে যুক্ত থাকার মধ্যেই আছে। প্রিয় দর্শক, যেমনটা ভগবান বুদ্ধ মোহনকে বলেছিলেন, দারিদ্র থেকে মুক্তির সেই 3টি গুপ্ত রহস্য প্রতিটি মানুষের জন্য একটি আশীর্বাদ, যা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সফল হতে পারছে না। আসুন আমরা তাদের আরো একবার খুব মনোযোগ দিয়ে বুঝি। প্রথম রহস্য হল নিজের দক্ষতার সম্মান কারোর টাকাই নয়। আপনার মধ্যে ঈশ্বর কোনো না কোনো প্রতিভা অবশ্যই দিয়েছেন। আপনি একজন কৃষক, একজন কারিগর, একজন রাঁধুনি, একজন শিক্ষক, যাই হন না কেন, নিজের কাজকে কেবল পেট ভরানোর মাধ্যমে মনে করবেন না, তাকে ঈশ্বরের উপাসনা মনে করুন। যখন আপনি আপনার কাজকে সম্পূর্ণ একাগ্রতা, সম্পূর্ণ সততা এবং সম্পূর্ণ আত্মা দিয়ে করেন, তখন তাতে এমন এক দিব্যতা আসে যে অর্থ এবং সম্মান আপনার পেছনে নিজেই ছুটে আসে। কাজকে বোঝা বলে মনে করবেন না, তাকে একটি সাধনা মনে করে চলুন। দ্বিতীয় রহস্য হল নিজের মূল্য নিজে নির্ধারণ করো, অন্যদের এই অধিকার দিও না। কখনো নিজের যোগ্যতাকে কম মূল্যায়নে বিক্রি করবেন না এবং কাউকে নিজে অপমান করার অনুমতি দেবেন না। নিজের আত্মসম্মানকে যে কোনো সম্পদের চেয়ে বেশি মূল্যবান মনে করুন। যখন আপনি নিজে সম্মান করতে শেখেন, তখনই এই পৃথিবী আপনাকে সম্মান করে। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন এবং নিজের পরিশ্রমের সঠিক মূল্য চাইতে কোনো দ্বিধা করবেন না। মনে রাখবেন, আত্মসম্মানই গরিবের সবচেয়ে বড় সম্পদ। এবং তৃতীয় সবচেয়ে বড় রহস্য হল প্রকৃতির সাথে যুক্ত হন, কারণ সেটাই সমৃদ্ধির আসল এবং কখনো শেষ না হওয়া উৎস। আজকে এই ছুটোছুটির জীবনে আমরা কংক্রিটের জঙ্গলে আটকে পড়ে প্রকৃতি থেকে অনেক দূরে চলে গেছি। যখনই আপনার মন অশান্ত হয়, যখন আপনি হতাশ হন, তখন আপনি কোনো পথ খুঁজে না পান, তখন কিছুটা সময় গাছপালা, নদী, পাহাড় বা খোলা আকাশের নিচে কাটান। আপনি সেখান থেকে এমন এক ইতিবাচক এবং দিব্য শক্তি পাবেন যা আপনার বড় থেকে বড় সমস্যার সমাধান করে দেবে। সমৃদ্ধি মানে শুধু অনেক টাকা উপার্জন করা নয়, বরং মনের শান্তি, ভালো স্বাস্থ্য এবং একটি সৃজনশীল জীবনযাপন করাও। আর এই সব কিছু আমরা শুধু প্রকৃতির কোলেই পেয়ে থাকি। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের আত্মবিশ্বাস, আমাদের দক্ষতা এবং আমাদের আত্মসম্মান। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমাদের কখনো আশার হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং নিজের যোগ্যতার ওপর সন্দেহ করা উচিত নয়। যদি মোহন সেদিন সেটের অপমানে ভেঙে পড়ে নিজের জীবন দিত, তাহলে পৃথিবী একজন মহান শিল্পীকে চিরকালের জন্য হারাতো। কিন্তু সে সংগ্রাম করেছিল, নিজের আসল মূল্যকে চিনতে পেরেছিল এবং শেষ পর্যন্ত সাফল্য নিজেই এসে তার পায়ে চুম্বন করেছিল। আজকের এই কাহিনীটি আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনার জীবনের জন্য একটি নতুন অনুপ্রেরণা দিয়েছে। যদি আপনিও আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে এই 3টি রহস্যকে
আপনার জীবনে বাস্তবায়িত করার চেষ্টা অবশ্যই করবেন। যদি আপনার এই গল্পটি পছন্দ হয় তবে দয়া করে এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটি ছোট্ট প্রচেষ্টা হয়তো কারো হতাশাপূর্ণ জীবনে আসার এক নতুন আলো জ্বালাতে পারে। নমো বুদ্ধায়।